দেবাংশু ভট্টাচার্যের একটা বক্তব্য যে সায়ন ব্যানার্জি তমলুকে 5% মাত্র ভোট পেয়েছে এবং যে কারণে দেবাংশুকে হেরে যেতে হয়েছে। কি বলবেন এর উত্তর? এই বাবা, এত উন্নয়ন, এত কিছু করে, এত গলাবাজি করে, এত কিছু করে, এত হেলিকপ্টার চড়ে, হলদিয়াতে বিশাল বড় হোটেল একদিনের জন্য প্রায় ভাড়া করে নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এত কিছু করে একটা শূন্য পাওয়া দলের ভোটের ওপর কারো জেতা হারা ডিপেন্ড করে? হ্যাঁ, আরেকটু ভোট যদি বামেদের দিকে আসতো তাহলে দেবাংশু ভট্টাচার্য। আমি পরে আসছি সে কথায়। গোটা ইলেকশন ক্যাম্পেইন জুড়ে আপনি যার কথা বলছেন তিনি তো বলেই গেল সিপিআইএম দুধে ভাতে, তো সিপিএম দুধে ভাতের মতো ভোট পেয়েছে। এতে কান্নাকাটি করার কি আছে? কান্নাকাটি করার কি আছে? এত উন্নয়ন, দিল্লি যাবে হাওয়াই চটি, মা দুর্গা, এই হচ্ছে সেই হচ্ছে তাই হচ্ছে। কেন্দ্রগুলোর সঙ্গে তিনি তুলনা করেছেন, সৃজন ভট্টাচার্যের সঙ্গে তুলনা করেছেন, সুজন চক্রবর্তীর সঙ্গে তুলনা করেছেন। যাদবপুর কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্য 15% কাছাকাছি ভোট পেয়েছেন। বেশ, আমি বলছি ভোটে লড়তে গেলে একটু চোখ কান খোলা রেখে ভোটে লড়তে হয়। আপনি যে প্রার্থীর কথা বলছেন, সেই প্রার্থীর যারা ভোট করাতে এসেছিল তারা অন্তত 75,000 মতো ভোট তারা ঝুলিতে করে নিয়ে ঘুরে বেড়াতো হোলসেলে বিক্রি করবার জন্য 30 লক্ষ টাকায়। আপনি যে প্রার্থীর কথা বলছেন তার দলের অন্তত 3 জন এমএলএ, সেই লোকসভা কেন্দ্রের মধ্যে 3 জন এমএলএ, তমলুক পৌরসভার অন্তত 5 থেকে 6 জন কাউন্সিলর, হলদিয়াতে এই মুহূর্তে যেহেতু হলদিয়া পৌরসভার ভোটটা হয়নি, কিন্তু যারা বিদায়ী কাউন্সিলর যারা রয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশের কাউন্সিলর প্রতি রাতে শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখতেন। সেটা আমি সিপিআইএম এর ক্যান্ডিডেট, বামফ্রন্টের ক্যান্ডিডেট হয়ে জানতাম, সেটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জানতো না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফ্রম দ্য ডে 1 ও তো নিজেই একটা বাইনারি তৈরি করেছে, টিএমসি ভার্সেস বিজেপি। শাসক দলে থাকার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু বাইনারি কিছু জিনিস তৈরি করা যায়, সে তো প্রথম থেকে নিজেই তৈরি করেছে। চন্দ্রবোড়া বনাম কার্বলিক অ্যাসিড, দেবাংশু ভট্টাচার্য বনাম অভিজিৎ গাঙ্গুলি, তৃণমূল বনাম বিজেপি, তাই হয়েছে দিনের শেষে। হ্যাঁ, এটা ঠিক, লেফট কম ভোট পেয়েছে, সিপিআইএম কম ভোট পেয়েছে, বামফ্রন্ট কম ভোট পেয়েছে, সেগুলো নিয়ে আমাদের কাটাছেড়া করবার জায়গা আছে। কিন্তু আপনি যে প্রার্থীর কথা বলছেন আর যা যা জিনিস হয়েছে, যা যা জিনিস ঘটেছে, সে তো ওর নিজের জন্যই ঘটেছে। যে কোনো প্রার্থী এই বাজারেও যদি তৃণমূলের যে প্রার্থী হেরেছে, এরা জীবনে কবে জিতবে আমরা জানি না। বেশ, তৃণমূল 29টা আসন পেয়ে গেল পশ্চিম বাংলায়, এত চুরি দুর্নীতি করবার পরেও এ বাজারেও তৃণমূল 29টা আসন পেয়েছে। যে প্রার্থীর কথা বলছেন যেভাবে হেরেছে, বেশ, একটা প্রশ্ন সায়নের কাছে এটা ভীষণ করতে ইচ্ছে করছে। সায়ন একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, একেবারে ইয়াং ব্রিগেড, একসঙ্গে পেশায় তিনি একজন আইনজীবী এবং তার সঙ্গে ফুল টাইম রাজনীতিবিদ, ফুল টাইমই তো বলা যায় কারণ যেহেতু তিনি প্রার্থী হয়েছিলেন লোকসভার। এই মুহূর্তে দাঁড়িয়ে দল তরুণদের ওপর ভরসা রাখছে। সায়ন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি প্রশ্ন এবার করতে চলেছি, যে তরুণদের ওপর ভরসা রাখছেন, সেটা 2024 সালে এসে, সেটা যদি আরো কয়েকটা বছর আগে হতো তাহলে কি একটু ভালো হতো না? অন্তত বামপন্থীদের দিকে মানুষের নজরটা আরেকটু ঘুরতো না? কারণ 2011 সাল পর্যন্ত শাসন করা একটা দল একটা সিটও পায় না বিধানসভা লোকসভায় সেই রাজ্য থেকে। দুটো কথা। 1 নাম্বার কথা হচ্ছে, পশ্চিমবাংলায় যতগুলো সিটে সিপিআইএম লড়াই করেছে, আমি শুধু সিপিআইএম নিয়ে বলছি, তার মধ্যে আপনি যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম বললেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাদের ওপর নজর দেওয়া, তাদের ওপর নজর আগে দিলে ভালো হতো। পশ্চিমবাংলায় কেবলমাত্র 2টো আসনে আমাদের জামানত বেঁচেছে। একজনের নাম মোহাম্মদ সেলিম, আরেকজনের নাম সুজন চক্রবর্তী। একজনের বয়স এই মুহূর্তে 66, আরেকজনের বয়স সম্ভবত নিয়ার বাই 60। ফলে এই নতুন প্রজন্ম হলেই অনেক কিছু হবে আর একটু বয়স হয়ে গেলে কিছু হবে না, এই ধারণাটা তৈরি করানো হয়েছিল, সেটাও এক অংশের মিডিয়ার দ্বারাই। ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী তার এই মুহূর্তে বয়স 70-এর বেশি, পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী তার বয়স 70-এর চুই চুই। তাদের ক্ষেত্রে তো প্রশ্ন আসে না, মানে চুল না পাকলে কি রাজনীতি করা যাবে না? না, আমি বলছি এটা তো আমাদেরকে শেখানো হয়েছিল। আমরা যখন বাচ্চা ছিলাম, ঠাকুরমার ঝুলি যখন দেখতাম, চ্যানেল ঘোরালে আরো কিছু সংবাদ মাধ্যম সেই সময়তে, মানে 2008 থেকে 2011, এই সিপিএমটা বৃদ্ধতন্ত্রে ভরে গেছে, সিপিএম পুরো পাকা চুলে ভরে গেছে। আমরা বলছি পশ্চিমবাংলা এবং দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর যে বয়স, সেই কনসিডার করে তো কেউ বলে না যে তৃণমূল কংগ্রেসটা আজকে এই অবস্থায় গিয়ে দাঁড়ালো। তৃণমূলের কজন নতুন মুখ ছিল জীবনে? কোনোদিন আপনারা প্রশ্ন করেছেন কাউকে? আপনি জিজ্ঞেস করবেন তো বিজেপির যুব নেতার বয়স কত, জিজ্ঞেস করবেন বিজেপির যুব নেতার বয়স কত, অন্তত বিজেপি যাকে তৈরি করেছে সেরকম যুব নেতা। এমনি তো গোটা দলটা চলে, যখন শূন্য হয় তখনই এগুলো নিয়ে আলোচনা হয়, যখন ঘর ভর্তি জিনিস থাকে তখন এইগুলো তো উঠে আসে না, নজরে আসে না। উঠে আসে তখন আরো 10টা টপিক থাকে বলে সেগুলো আলোচনায় থাকে না। কিন্তু তার মানে এইটা নয়। দেখুন, আমি আপনাকে দুটো 3টে উদাহরণ দিচ্ছি। 1, আজকে ডায়মন্ড হারবার থেকে যিনি সাংসদ হয়েছেন
ডায়মন্ড হারবার থেকে একসময় ভেটারান পলিটিশিয়ানরা সাংবাদিক সেখান থেকে পার্লামেন্টারিয়ান হতেন, জ্যোতির্ময় বসুর মতো স্টল ওয়াটার সেখান থেকে পার্লামেন্টারিয়ান হতেন, শ্রমিক লাহিড়ীর মতো স্টল ওয়াটার সেখান থেকে পার্লামেন্টারিয়ান হতেন। শ্রমিক লাহিড়ী 1996 সালে 25 বছর বয়সে পার্লামেন্টারিয়ান হয়েছিলেন, সেটা তাকে সিপিআইএম করেছিল 25 বছর বয়সে। 2011 সালে গোটা পশ্চিমবাংলার মধ্যে সবচাইতে কম বয়সী প্রার্থী যেখানে যে দলে ছিল সেই দলটার নাম সিপিআইএম, প্রার্থীর নাম ছিল শতরূপ ঘোষ। 2011 সাল, আমরা তখনও ক্ষমতায় ছিলাম। ফলে বিষয়টা এইরকম নয় যে শুধুমাত্র নতুন মুখ বা একটা দল গোটা বুড়ো হয়ে গেল বা বয়স্ক হয়ে গেল। দেখুন, রাজনীতি শুধুমাত্র একটা দুটো ফ্যাক্টর নিয়ে কাজ করে না। এবার স্বাভাবিক, এখন যখন ভোটে হারছি এখন এই ইস্যুগুলো খুব বেশি দানা বাঁধবে না, তাই জন্য একদিকেই আঙুল উঠবে। কিন্তু আবার আমি আপনাকে বলছি, রাজনীতিটা একটা প্রসেসের মতো। এখানে এরকম নয় যে আমার ভাইপো বা আমার কাকার ছেলে বা আমার ছেলে আছে বলে আমি তাকে সে নেতা বানিয়ে দিলাম, সে দুদিন পরে গিয়ে রাজ করবে। পলিটিক্সে একটা প্রসিডিওর থাকে, রাস্তার আন্দোলন হতে পারে, বা আমি আপনাকে বলছি সিপিআইএমই একমাত্র দল। আপনি হয়তো এই একটা দীপশিতাকে দেখেন, একটা মীনাক্ষী মুখার্জিকে দেখেন, একজন সৃজন ভট্টাচার্যকে দেখেন, একজন প্রতিকুল রহমানকে দেখেন, আপনি হয়তো এরকম একজনকে দেখেন, একজন শতরূপ ঘোষকে দেখেন। কিন্তু বিশ্বাস করুন, আমরা যারা বুথ লেভেল থেকে পলিটিক্স করে এসেছি বা আমরা এখনো যারা বুথ লেভেলে পলিটিক্স করি, আমরা জানি যে সিপিআইএম এরকম একটা প্রজন্মকে পুরো বুথ স্তর থেকে তৈরি করেছে। তারা কেউ ভালো দেওয়াল লিখতে পারে, কেউ ভালো স্লোগান দিতে পারে, কেউ ভালো বুথ স্লিপ সর্টিং করতে পারে, যেটা কখনো হয়তো খবরে আসবে না। আপনি যে কোনো কাউকে যদি দিয়ে বলেন যে এই বুথ স্লিপটা শর্টিং করে দাও, যে বুথের বাড়ি বাড়ি চেনে না ভোটার লিস্ট, যার মুখস্থ নেই, সে জীবনে বুথ স্লিপ শর্টিং করতে পারবে না। কেউ ভালো বক্তৃতা দেয়, কেউ ভালো গান করতে পারে, কেউ দুরন্ত সংগঠক, কেউ সুন্দর টিভিতে ভালো কথা বলতে পারে। এই সবটা মিলিয়ে চলে, একজন মানুষের মধ্যে সব গুণ থাকে না। হ্যাঁ, এবারে সবটা ক্লিক করছে না কেন? আমি আবার আপনাকে বললাম, এই যে ধর্মের রাজনীতি, সেই ধর্মের রাজনীতির জন্য আমরা বেশ কিছুটা পিছিয়ে পড়ছি, একবার নয় বারংবার। এবং আমাদের বিশ্বাস এই ধর্মের রাজনীতি, আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা মনে করাচ্ছি। আচ্ছা, আপনি বলুন তো, তৃতীয় দফা নির্বাচনের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ করে 2-3টে মঠ আশ্রমকে, সেখানকার মহারাজদেরকে রাজনীতির ময়দানে নামিয়ে দিলেন। আমাদের নিশ্চয়ই সবার মনে আছে, ভারত সেবাশ্রম সংঘের ডাইরেক্ট আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করতে পারেন, ভারত সেবাশ্রমকে নিয়ে 100টা কথা বলতে পারেন, ভারত সেবাশ্রম সংঘকে তিনি আক্রমণ করেননি, তার মহারাজকে, একজনের তার বিরুদ্ধে মহারাজকে অভিযোগ, আমি বলছি তার মহারাজকে, আমি তো নাম করে বলছি, আমি তার একজন মহারাজ, এক্স্যাক্টলি। আচ্ছা, উনি আরএসএস এর বিরুদ্ধে কেন কথা বলতে পারেন না? উনি বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে বলতে পারেন না, উনি আরএসএস এর বিরুদ্ধে বলতে পারেন না, কিন্তু উনি ভারত সেবাশ্রম সংঘকে খুব সুন্দর করে টার্গেট করে দিলেন তৃতীয় দফা নির্বাচনের পরে। আপনি মনে করে দেখুন, এই তৃতীয় দফা নির্বাচন অবধি পশ্চিমবাংলায় রুটি রুজি কর্মসংস্থান নিয়ে ভোট হয়েছে। তৃতীয় দফা নির্বাচনের পরে সাধু সন্ন্যাসীরা, আরো অভিযোগ অনেক উঠে আসে, মরিচঝাপি উঠে আসে। আপনি